সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সামনে পিএসসি ক্লার্কি পরীক্ষা, সেটাকে মনে রেখে, এছাড়া পুলিশের যে সমস্ত পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষা মনে রেখে এই ভিডিওটা। পিএসসির পরীক্ষাগুলো সাধারণত পাটিগণিত নির্ভর পরীক্ষা, এটা ঠিক কথা। সঙ্গে বীজগণিতের কিছু সূত্রভিত্তিক, কিছু সরল বা সূচক করণী থেকে প্রশ্ন থাকতো, আর পরিমিতির 2 ডাইমেনশনের প্রশ্ন থাকতো এতদিন ধরে। কিন্তু গত বছরের শেষের দিক থেকে আমি বলছি বারে বারে কিছু পরিবর্তন ঘটেছে। সেই জন্য গত বছরের শেষের দিক থেকে মানে পরীক্ষায় এই পাটিগণিত, পরিমিতি বা বীজগণিতের সাধারণ প্রশ্নের বাইরে আরো কিছু একটু টিপিক্যাল কোশ্চেন পরীক্ষা দেখতে পাচ্ছি। সেজন্য এই ভিডিওতে অ্যালজেব্রা, জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রি নিয়ে কিছু আলোচনা। তবে ঘাবড়ানোর কিছু নেই, ভয় তোমাদের দেখাচ্ছি না, শুধু সতর্ক করে রাখছি এগুলি একটু দেখে যাও। কারণ এই অ্যালজেব্রা, জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রি থেকে বেসিক কিছু কোশ্চেন পরীক্ষায় থাকলেও যেগুলো এই তিনটে থেকে যা কোশ্চেন থাকে, কোনো গভীর প্রশ্ন থাকে না, সমস্ত বেসিক প্রশ্ন থাকে। তো সেগুলোর কেমন টাইপের হতে পারে সেগুলো বিগত পরীক্ষাগুলো থেকে কিছু কালেকশন করে তোমাদের সামনে রেখেছি। এই প্রশ্নগুলো একটু দেখে যাও। তাহলে আজকে আলোচনা শুরু করছি জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা। প্রথম প্রশ্ন, মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই দেওয়া আছে উপরে নিচে। এখানে ভালো করে দেখো, এখানে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, এখানেও তাই লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, গুণ চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা এটার সঙ্গে এটা কেটে দেবো। তাহলে এই দুটো শুধু এটা মিড টার্ম করবো, এটা মিড টার্ম করবো, তারপরে কাটাকাটি করে যা হবে তাই। প্রথমে এটা মিড টার্ম করছি, 3 গুণ 2 6, একটা 3, একটা ফ্যাক্টর 3 হবে, একটা 2 হবে। 3টা মাইনাসটা হচ্ছে বড় হবে, মানে 3টা মাইনাস হবে, 2টা প্লাস হবে। তার মানে এখানে এটাকে মিড টার্ম করলে আমরা পাবো x মাইনাস 3 ইন্টু x প্লাস 2। যে যেভাবে মিড টার্ম করতে পারো সেভাবেই করবে। এটা থেকে আমরা পেতে পারি। এখানে আছে 3, এটা 4, 3 একে 3, 3 একে 4, মানে মাইনাস 3 মাইনাস 1, মাইনাস 3 মাইনাস 1, মাইনাস মাইনাসে তবেই হবে প্লাস। তাহলে এটা আমরা মিড টার্ম করলে পাবো x মাইনাস 3 আর পাবো x মাইনাস 1, এই পাবো আমরা। তাহলে এই পাওয়ার পরে আমাদের কাটাকাটি যদি করি, x মাইনাস 3 সঙ্গে x মাইনাস 3 কেটে যাবে, উত্তর হবে x প্লাস 2 বাই x মাইনাস 1। তাহলে x প্লাস 2 বাই x মাইনাস 1। তাহলে মিড টার্ম পরীক্ষায় থাকতে পারে, মিড টার্মটা তাড়াতাড়ি করতে হবে, দেখি যাতে আমরা করতে পারি সেভাবে আমরা একটু প্র্যাকটিস করে যাব। চলো পরের প্রশ্ন। এখানে জানতে চাওয়া হচ্ছে এই সংখ্যাগুলোর মান যদি 15 হয় তাহলে x এর মান কত। আমি মিন, মিডিয়াম, মুডের উপরে একটা ভিডিও দিয়েছি, কেন পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো আসছে বলে। তাহলে এখানে চাওয়া হচ্ছে সংখ্যাগুলো মানে মোড, যার সংখ্যার সারিতে যার সংখ্যাটা বেশি থাকবে সে হবে সংখ্যাগুরু। তাহলে 15 সংখ্যা এখানে সর্বাধিক হতে হবে। এখানে 15 সংখ্যা কটা আছে দেখো, একটা আছে, দুটো আছে, আর 15 নেই। 15 আছে দুটো। 16 আছে কটা, এই একটা 16 আছে, এই একটা 16 আছে, আর 16 নেই। তাহলে 16 আছে দুটো। ঠিক আছে। 17 আছে কটা, 17 এই একটা আছে, শেষে একটা এই 17 আছে, তাহলে 17 আছে দুটো। 19 কটা আছে, 19 আছে একটা। তাহলে এই যা আছে এখানে 14 আছে একটা। তাহলে সংখ্যাগুরু এখানে 3 জন, একটা 15, একটা 16, একটা 17। তাহলে এবারে অতিরিক্ত পড়ে আছে এখন এক্স। ঠিক আছে, এক্স কে ও এক্স মনে করে একটা ভোট, তাহলে 3 জনই সমান ভোট পেয়েছে। তাহলে এক্স একটা ভোট দেবে যাতে করে জয়ী হবে কে 15। তাহলে এক্স এর ভোটটা 15 তো দিতে হবে। তার মানে কি এক্স এর মান করতে হবে 15, তাহলে তবেই হবে সংখ্যাগুরু। তাহলে এক্স এর মানটা যদি আমরা 15 লিখি, তাহলে 15 সংখ্যা কত হয়ে যাবে, 3টে। তাহলে এখানে সংখ্যাগুলো তখন হবে 15। তাহলে এক্স এর মান কত রাখা দরকার, 15। আবার বলছি, যার সংখ্যা সর্বাধিক সে হচ্ছে সংখ্যাগুরু। এখানে 15 ছিল দুটো, 16 ছিল দুটো, 17 ছিল দুটো, কিন্তু 15 হবে সংখ্যাগুরু। কিন্তু 15 তো অন্যদের সমান হয়ে আছে, এই দুজনের সমান হয়ে আছে। তাহলে এক্স এর মানটা যদি 15 রাখি, তাহলে এক্স এর সংখ্যা কত হয়ে যাবে, 3টে। তবেই হবে এক্স ক্লিয়ারলি একটা মোড বা সংখ্যাগুরু। তাহলে উত্তর হলো কত, 15। পরেরটা আমরা আসি। এখানে মধ্যমা চাওয়া হচ্ছে, মধ্যমা হচ্ছে মিডিয়ান, মধ্যমা হলো মিডিয়ান। ঠিক আছে। তাহলে এখানে সংখ্যা মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে সাজাতে হবে না। তাহলে এদের মাঝখানে যে পড়বে, সংখ্যার সারির মাঝখানে যে পড়বে সে হচ্ছে মিডিয়ান। এখানে সংখ্যা কটা আছে, 3টে, একটা 4টে, দুটো 6টা, 4টে 10টা। তাহলে 10টা সংখ্যা যদি 9টা হতো তাহলে মাঝখানে একটা হতো 5 নম্বরটা। এখানে 10টা আছে, তাহলে ডান দিকে বা বাঁ দিকে তাহলে থাকলো কটা, 4টে, ডান দিকে থাকলো 4টে। মাঝখানে যে দুটো আছে এদের দুজনের মিডিয়ানটাই হচ্ছে মিডিয়ান। তাহলে এদের দুজনের মাঝখানে কি আছে, এক্স প্লাস 2 আর এক্স প্লাস 4 এর মাঝখানে কি আছে, সেটাই হবে মিডিয়ান। তাহলে সেটা হচ্ছে এক্স প্লাস কত, 3 হবে। এক্স প্লাস 2 আর এক্স প্লাস 4 এর মাঝখানে কি হবে, সে হচ্ছে এক্স প্লাস 3। তার মান কত বলে দিয়েছে, মধ্যমা বলে দিয়েছে 24। তাহলে মিডিয়ান কত, 24। তাহলে এক্স প্লাস 3 এর ভ্যালু 24 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, নিশ্চয়ই 21।
তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হলো? 21। বিষয়টা একটু ভালো করে বোঝার জন্য মিড মিডিয়ান মোডের ভিডিওটা একটু ভালো করে দেখে নিন। 3 নম্বর, ত্রিভুজ এবিসির আমরা বলছিলাম জিওমেট্রিও থাকে, এটা পড়েছিল। এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপরে ডি এবং ই বিন্দু এমন ভাবে অবস্থিত, এটা ভুল আছে, ডিই সমান্তরাল বিসি আর এবি ইস টু ডিবি, না এটা ভুল আছে, এটা হওয়া উচিত এডি ইস টু ডিবি 3:1। যদি এই সমান 3:3.3 হয় তবে এসির দৈর্ঘ্য কত? এরকম ছাপার ভুল ছিল। তাহলে এটা হচ্ছে ডিই হবে, ডি কি হবে? ই হবে। আর এটা হচ্ছে এবি না হয় এডি হবে। ঠিক আছে, অঙ্কে এবার যা বলেছে সেটা আমরা যদি করি, এবারে দেখছি আমরা। তাহলে ত্রিভুজটা হচ্ছে এবিসি, একটা ত্রিভুজ আঁকলাম, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। এবি বাহুর ওপরে হলো ডি আর এসি বাহুর ওপরে ই। তাহলে এবি বাহুর ওপরে ডি, তাহলে এখানে ডি বিন্দু দিলাম, আর এদিকে হচ্ছে ই। তাহলে এবি বাহুর উপরে ডি এবং ই। আবার বলছে ডিই, ডিই বললাম, এটা ডিই সমান্তরাল বিসি, তাহলে ডি কার সমান্তরাল বিসি? তাহলে এখন দুটো সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে গেছে, একটা হচ্ছে এ ডিই হচ্ছে সিমিলার টু এবিসি। তাহলে এই এবিসি ত্রিভুজের একটা ছোট্ট, ঠিক আছে, ছোট্ট রূপ হচ্ছে এডিই। এবারে বলে দিয়েছে ডিবির সঙ্গে এডির সঙ্গে ডিবির অনুপাত 3:1, এ ডির সঙ্গে ডিবির অনুপাত 3:1, এটা যদি 3 হয় এটা কত হবে? 1। এবারে বলে দিয়েছে ইএ, ইএ 3.3 সেন্টিমিটার, তাহলে ইএ হচ্ছে 3.3 সেন্টিমিটার। তাহলে এডির সঙ্গে ডিবির যা অনুপাত, এর সঙ্গে ইসি সেই একই অনুপাত হবে। তাহলে এই 3 ভাগটা কত হচ্ছে? 3.3। তাহলে ইসিটা কত হবে? 1 ভাগটা কত হবে? 1.1। 1 পয়েন্ট কত? 1। তাহলে উত্তরে চাওয়া হয়েছে এসির দৈর্ঘ্য কত? তাহলে এ থেকে সি এর দৈর্ঘ্য কত? তাহলে এ থেকে ই পর্যন্ত কত? 3.3, আর ই থেকে সি পর্যন্ত কত? 1.1। তাহলে আমাদের এই দুটো যোগ করলে এসির মান কত হলো? 4.4। তাহলে এটা একটা সিমিলার ট্রায়াঙ্গেলের থিওরি অনুযায়ী বা নীতি অনুযায়ী এটাকে করা হলো। এবিসি ত্রিভুজের ডি, এবি বাহুর উপরে ডি আর এসি বাহুর উপরে ই ছিল, ডি সমান্তরাল হচ্ছে বিসি, তার মানে এডির সঙ্গে ডিবির যা অনুপাত, এর সঙ্গে ইসির সেই একই অনুপাত। তাহলে এখানে দিকে দিকে 3 ভাগটা কত বলছে? 3.3, তাহলে 1 ভাগটা কত হলো? 1.1। তাহলে পুরো এই এসির দৈর্ঘ্যটা কত হলো? 4.4। চলো পরের প্রশ্ন একটু দেখে না। সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি। তাহলে হয় সব 43 করি, না হলে সব 47 করি। এখানে লাগবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল? কমপ্লিমেন্টারি। কসের কমপ্লিমেন্টারি সাইন, সাইনের কমপ্লিমেন্টারি কস। ঠিক আছে, তাহলে আমরা সবাই, তোমরা জানো নিশ্চয়ই নাকি, সাইন থিটা, এটা মনে রাখবে, সাইন থিটা সমান সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা তোমরা জানো। আবার কস থিটা সমান কি লিখবো আমরা? কস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা সাইন থিটাটাকে লিখলাম, তাহলে আমরা সাইন থিটাটাকে এখানে লিখলাম, সাইন কত ডিগ্রি? 43 ডিগ্রিটাকে লিখলাম। তাহলে কস যেটা 47 ডিগ্রি, কস যেটা থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস করতে হবে। তাহলে কস 47 মানে হচ্ছে সাইন 43 ডিগ্রি 43 ডিগ্রি, প্লাস চিহ্ন দিলাম, 43 রাখলাম কস, কস কত ডিগ্রি? 43 ডিগ্রি। সাইন 47 মানে হচ্ছে এটা কস 43 ডিগ্রি। তাহলে সাইন 43 ইন্টু সাইন 43, তার মানে কি? সাইন স্কোয়ার 43 ডিগ্রি, আর ওটা কস 43 ইন্টু কস 43 মানে হচ্ছে কস স্কোয়ার 43 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান সমান হয়ে গেছে। আমরা জানি, তোমরা সবাই জানো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের যোগফল কত হবে? সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এটা থিটা হলে ওটাও থিটা হতে হবে, এটা 43 হলে ওটা 43 হতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি মান কত হবে? 1। তাহলে উত্তর হলো কত? 1। তাহলে এটা আমাদের একটু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাইনের কমপ্লিমেন্টারি কে? কস, ট্যানের কমপ্লিমেন্টারি কট, কোসেকের কমপ্লিমেন্টারি সেক, এটা মনে রাখতে হচ্ছে। এছাড়া ওই বিভিন্ন ট্রিগোনোমেট্রিক্যাল রিলেশন অনেক, মানে কতগুলো আছে? 3 রকম রিলেশন আছে, তার মধ্যে স্কোয়ার রিলেশনটা ভালো করে মনে রাখবে। 3টে স্কোয়ার রিলেশনে কি আছে? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এর বিয়োগফলটা হচ্ছে 1। তাহলে এই 3টে বেসিক জিনিস আমাদের একটু মনে রাখলেই হয়ে যাবে। তাহলে বেসিক জিনিস 3টে একবার লিখে নিচ্ছি, ঠিক আছে? যারা জানে তারা তো ভালোই জানে,
ঠিক আছে, তাহলে তিনটে স্কোয়ার রিলেশনে কি আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা মান কত হবে 1। সেক স্কোয়ার থিটা, এটা মনে রাখবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। আর একটা আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটারও মান 1। তাহলে এই তিনটে কার সঙ্গে কি আছে সেটা একটু মনে রাখলেই হবে। আর কমপ্লিমেন্টারি রিলেশনটা কার সঙ্গে কার, সাইনের সঙ্গে কস, ঠিক আছে, সেকের সঙ্গে কোসেক আর ট্যানের সঙ্গে কট। কমপ্লিমেন্টারি রিলেশন, সাইনের সঙ্গে কস, সেকের সঙ্গে কোসেক, ট্যানের সঙ্গে কট। তাহলে এই দুটো জিনিস আমাদের মনে রাখলে উত্তর করতে পারবো। পরের প্রশ্ন, একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি, অপর অন্তঃকোণের প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি, বহুভুজের বাহু সংখ্যা কত? তাহলে বহুভুজের কি চাওয়া হচ্ছে, বাহু সংখ্যা চাওয়া হচ্ছে। অন্তঃকোণগুলোর মান দেওয়া আছে, তাহলে বাহু সংখ্যা কত, এবং অন্তঃকোণ দু রকম দেওয়া আছে। তাহলে আমরা জানি একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এদের যোগফল কত হবে, 180 ডিগ্রি। প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের মান কত, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের মান হচ্ছে 172 ডিগ্রি। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি 172 ডিগ্রি হয়, তাহলে ওখানে এক্ষেত্রে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মান কত হবে, 8 ডিগ্রি, হ্যাঁ না? আবার ইন্টেরিয়র অ্যাঙ্গেলের মান কত দিয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মান কত হচ্ছে 8 ডিগ্রি, দ্বিতীয় ক্ষেত্রে এক্সটেরিয়র মান কত হবে, তাহলে ইন্টেরিয়র যদি 60 হয়, 160 হয়, তাহলে এক্সটেরিয়র কত হবে, 20। তাহলে এই দু রকম কথা বলা হয়েছে। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি 172 ডিগ্রি হয়, এক্সটেরিয়র কত হবে, 8। এমন কোণ কটা আছে, 5টা। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের নিয়মে আমরা চলে যাই। তাহলে 5টা কোণ আছে যেগুলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত, 8 ডিগ্রি করে। আরো কয়েকটা, সেটা মনে করলাম এক্স সংখ্যক, যাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত, 20 ডিগ্রি করে। তাহলে একটা বহুভুজ আছে যার 5টা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত, 8 ডিগ্রি করে, বাকি যেগুলো আছে মনে করি সেটা এক্স সংখ্যক, তাদের মান কত, 20 ডিগ্রি করে। 8 এবং 20 থেকে পেয়েছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। 5টা অন্তঃকোণের পরিমাপ কত বলেছে, 172 ডিগ্রি করে। তাহলে যার ইন্টেরিয়র অ্যাঙ্গেল 172 ডিগ্রি, তার এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত, 8 ডিগ্রি। আবার অপর কতগুলো অন্তঃকোণের প্রতিটার মাপ বলা হচ্ছে 160 ডিগ্রি, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি 160 হয়, তাহলে এক্সটেরিয়র কত হবে, 20 ডিগ্রি। তাহলে এই 8 ডিগ্রি করে কোন কটা আছে বলেছে, 5টা বলে দিয়েছি, কিন্তু 20 ডিগ্রি করে কোন কটা আছে সেটা বলেনি, সেটা ধরলাম এক্স। তাহলে এই সমস্ত এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যোগফল কত, 360 ডিগ্রি। এখান থেকে এক্স এর মানটা আমরা বের করি আমরা। তাহলে 5 8 কত, 40, 40 ওখানে বিয়োগ হয়ে গেলে কত হচ্ছে, 320। তাহলে 20x সমান নাকি, 20x সমান 320। তাহলে এক্স এর ভ্যালু কত হলো, 16। ঠিক আছে, তার মানে 8 ডিগ্রি করে, 8 ডিগ্রি করে কোন কটা ছিল, 5টা। আর 20 ডিগ্রি করে কোন কটা পেয়েছি, 16টা। তাহলে এখানে টোটাল কোণের সংখ্যা কটা ছিল, 16 5 কত, 21। তাহলে এখানে বহুভুজের বাহু সংখ্যা কটা ছিল, 21টা। বুঝতে পেরেছি? দেখো একবার, আরো একবার বলছি, একটা বহুভুজের অনেকগুলো বাহু আছে, অনেকগুলো কোণ আছে, তার মধ্যে 5টা কোণ এক একটা 172 ডিগ্রি। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি 172 ডিগ্রি হয়, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল 8 ডিগ্রি। এমন 8 ডিগ্রি কোণ কটা আছে, 5টা। বাকি অন্তঃকোণগুলোর পরিমাণ 160 ডিগ্রি, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি 160 হয়, এক্সটেরিয়র অ্যাঙ্গেল আরো কতগুলো আছে, টোটাল এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যোগফল কত হবে, 360 ডিগ্রি। তাহলে এই 8 ডিগ্রি করে কোন কটা ছিল, 5টা। আর 20 ডিগ্রি করে কোন মনে করলাম আমরা, এক্স সংখ্যক ছিল। এই টোটাল এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যোগফল কত হবে, 360 ডিগ্রি। এখান থেকে এই এক্স এর মানটা আমরা বের করলাম কত, 16। তার মানে কি, 20 ডিগ্রি অ্যাঙ্গেলের, 20 ডিগ্রি মাপের অ্যাঙ্গেল কটা আছে, 16টা। 8 ডিগ্রি অ্যাঙ্গেল কটা আছে, 5টা। তাহলে মোট কোন কটা, 21টা। তার মানে বাহু সংখ্যা 21। চলো পরের প্রশ্ন। মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার হলে টাওয়ারের উচ্চতা কত? ঠিক আছে, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব ওই বিন্দুর দূরত্ব 10 মিটার হলে টাওয়ারের উচ্চতা কত? তাহলে আমরা এখানে একটা ছবি আঁকছি, এটা একটা টাওয়ার, আর এখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এটা হচ্ছে টাওয়ারের চূড়া। তাহলে এই বিন্দু থেকে একটু বড় করে দিই, তাহলে এই একটা টাওয়ার, এখানে একটা বিন্দু, এই এখানে বিন্দু আছে। এই বিন্দু থেকে টাওয়ারের চূড়ার এখানে কোনটা কত ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি। আর কি বলে দিয়েছে, ওই বিন্দু থেকে টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব, টাওয়ারের গোড়া আর এই বিন্দুর দূরত্ব, এটা কত বলছে, 10 মিটার। তাহলে
টাওয়ারের উচ্চতা চাওয়া হয়েছে। তো এটা 60 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। সবসময় মনে রাখবে 30 ডিগ্রি উল্টো দিকে কত হয়? এক্স। 60 ডিগ্রি উল্টো দিকে হচ্ছে x√3, আর 90 ডিগ্রি উল্টো দিকে হবে 2x। সর্বদাই মনে রাখবে 30 ডিগ্রি উল্টো দিকে এক্স, 60 ডিগ্রি উল্টো দিকে x√3, আর 90 ডিগ্রি উল্টো দিকে কত? 2x। তাহলে এখানে যেটা 10 সেটা কার মান দেওয়া আছে? এক্স এর মান। তাহলে এক্স এর মান 10 দেওয়া আছে, টাওয়ারের উচ্চতা হচ্ছে x√3, তাহলে এক্স এর মান যদি 10 হয় x√3 এর মান কত হবে? 10√3। ঠিক আছে, তাহলে এইটুকু শুধু মনে রাখবে সবসময়। 30 ডিগ্রি উল্টো দিয়ে কত হবে? এক্স, 90 ডিগ্রি উল্টো দিয়ে 2x, 60 ডিগ্রি উল্টো দিয়ে কত? x√3। এখানে এক্স এর মানটা দেওয়া আছে, x√3 এর মান বের করতে হচ্ছে। পরের প্রশ্ন, ঠিক আছে। পরের প্রশ্ন, x² সরি k² x³ এই একটা এক্সপ্রেশন দেওয়া আছে, বহুপদী সংখ্যামালার x - c একটি উৎপাদক। x - c একটি উৎপাদক হলে k এর মান কত? এবার আমরা একটু ভাবি, তাহলে এই একটা এক্সপ্রেশন, তার একটা উৎপাদক এইটা, তার মানে কি এটার মানও 0 হলে তাহলে এটার মানও কি হবে? 0। তাহলে x - c এর মানটা যদি 0 হয় তাহলে x এর মান নিশ্চয়ই হবে কত? 3। তাহলে এখানে x এর মান কত? 3। x এর মানটা বসিয়ে দাও এবারে। তাহলে x³ এর মান কত হবে? x এর মান যদি 3 হয় x³ এর মান কত হবে? তাহলে x³ এর মান হবে 27। 27 কি হবে? k²। মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিলাম। x এর মান কত? 3। তাহলে x² মানে 9, তাহলে এটা হবে 9k। প্লাস সাইন দিলাম। x এর মান কত? 3, তাহলে 3 × 3 9, তাহলে এটা হচ্ছে প্লাস 9k। ঠিক আছে, মাইনাস কে লিখে ফেললাম। এটার মান, এটার ভ্যালু কত? 0। তাহলে প্লাস 9k মাইনাস 9k কেটে গেল। তাহলে আমাদের যেটা আছে 27k² - k = 0। তাহলে আমরা এখান থেকে এই দুটোর মধ্যে কে আছে, তাহলে কেটাকে কমন নাও। কেটাকে কমন নিলে কত পেলাম? 27k - 1। এটার ভ্যালু কত? 0। তাহলে এখানে দুটো ফ্যাক্টর পেয়েছি, হয় কে সমান 0, তার মানে কে এর মান কত? 0। তাহলে কে এর মান 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, তাহলে কে এর মান 0 হতে পারে। আর একটা কিন্তু ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 27k - 1 সমান 0। তাহলে 27k - 1 সমান 0 যদি হয় তাহলে 27k এর মান কি লিখবো? 27k এর মান 1, তাহলে k এর মান কত হচ্ছে? 1/27। তাহলে একটার মান কত হচ্ছে? 0, আরটার মান হচ্ছে 1/27। তাহলে উত্তর হলো কত? অপশন এ। তাহলে এইটার উৎপাদক একটা বল, এই এক্সপ্রেশনের একটা ফ্যাক্টর হচ্ছে এইটা। তাহলে এইটার মান যদি 0 হয় তাহলে ওটার মানও কি হবে? 0। তাহলে এইটার মান যদি 0 হয় তাহলে x এর মান কত? 3। এবার x এর মান 3 বসিয়ে একটু অঙ্কটা করে নিলেই হয়ে যাবে। পরের প্রশ্ন, x এর সমান x = 2 + √3, x + 1/x এর মান কত? তাহলে x এর মান কত বলা হয়েছে? 2 + √3। তাহলে 1/x এর মান কি হবে? 1/x এর মান হবে 2 - √3। সবসময় মনে রাখবে এই দুটো ফ্যাক্টরের, এই দুটোর স্কোয়ারের পার্থক্য। 2 এর স্কোয়ার কত? 4, √3² কত? 3। বর্গের পার্থক্য যদি 1 হয়, বর্গের পার্থক্য যদি কি হয়? 1 হয়, তাহলে x এর ভ্যালু যা হবে 1/x এর ভ্যালুর ক্ষেত্রে শুধু মাঝখানের সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই দুটোর বর্গের পার্থক্য যদি 1 হয় তাহলে x এর মান যা হয় 1/x এর মানের ক্ষেত্রে কি হবে? মাঝখানের সাইনটা শুধু চেঞ্জ হয়ে যাবে। তাহলে x এর মান দেওয়া ছিল 2 + √3, বর্গের পার্থক্য কত? 1, তাহলে 1/x এর মান কত হবে? 2 - √3। এবার এই দুটো কি করতে বলেছিল? যোগ করতে বলেছিল। তাহলে যোগ করলে +√3 - √3 কেটে যাবে, তাহলে 2 দিয়ে কত হলো? 4। চলো পরের প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, বৃত্তের ব্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে ব্যায়ের দূরত্ব কত? একটা কথা মাঝখানে বলছি, সেটা হলো এগুলো তো খুব বেসিক প্রশ্ন। যারা অঙ্ক নিয়ে একটু চর্চা করে বা পড়ায় তাদের কাছে এগুলো তো জল ভাত। কিন্তু যারা এর থেকে একটু দূরে আছো, শুধু তাদের জন্য এই ভিডিওটা করেছি। যারা এই জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা থেকে অনেক দূরে হয়ে গেছো, একটু কাছে এসো। অনেক গভীর প্রশ্ন তো পড়ছে না, অনেক বড় ক্যালকুলেশন, বড় চিন্তা ভাবনার প্রশ্ন তো নয়। বেসিক কিছু জিনিস জেনে রাখো, তাহলে পরীক্ষায়, পিএসসি পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এসো এই প্রশ্নের উত্তর করি আমরা। ঠিক আছে,
একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত? 10, জ্যাকে অর্ধেক করতে হয় মানে 5, 13 স্কোয়ার আর 5 স্কোয়ারের বিয়োগফল কত? 12 স্কোয়ার নাকি? তাহলে উত্তর কত হবে? 12 সেন্টিমিটার। যে জানে সে তো সহজে উত্তর করে ফেলবে, যাদের একটু এর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের একটুখানি ধরিয়ে দিচ্ছি, একটুখানি দেখে নাও, পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। তাহলে একটা ছোট করে আমরা একটা বৃত্ত আঁকি, বৃত্তের এখানে কেন্দ্র, ঠিক আছে, এখানে একটা জ্যা আছে, জ্যাটা এবি মনে করলাম, এই বৃত্তের জ্যা এবি, বৃত্তের কেন্দ্র মনে করো ও, ঠিক আছে। বৃত্তের মাঝখান থেকে জ্যায়ের মাঝখানে যদি টানা হয়, মানে কেন্দ্র থেকে জ্যায়ের ঠিক মাঝখানে যদি টানা হয়, তাহলে এটা পারপেন্ডিকুলার হবে। কি হবে? তার মানে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই বৃত্তের রেডিয়াসটা কত বলে দিয়েছে? 13, ব্যাসার্ধের দৈর্ঘ্য 13, তাহলে এইটা কত বলে দিয়েছে? 13। এই জ্যায়ের দৈর্ঘ্য কত বলেছে? 10, এবি 10, তাহলে হাফ করলে কত হলো? 5। তাহলে আমাদের ও থেকে বি এর দূরত্ব কত? 5, ও থেকে এই ডিস্টেন্সটা কত আমাদের বের করতে বলেছে। এখানে এটা কত? 5, এটা 13, তাহলে এইটা কত হবে? তাহলে আমাদের এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্বটা কত হবে? তাহলে আমাদের যেটা চাপ হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার, যেটা আমাদের চাপ হয়েছে সেটা তাহলে কি লিখতে হবে? √13 স্কোয়ার মাইনাস কত? 5 স্কোয়ার। 13 স্কোয়ার থেকে 5 স্কোয়ার বিয়োগ করলে কত হবে? 12 স্কোয়ার, তাহলে রুট করলে কত হচ্ছে? 12। তাহলে এইটুকু বোঝা আমাদের এখানে দরকার ছিল যে জ্যাটা কোথায় থাকে। জ্যায়ের মাঝখান থেকে বৃত্তের মাঝখানে বা কেন্দ্রে যদি টানা হয় সেটা পারপেন্ডিকুলার হবে, এটা মনে যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। বৃত্তের রেডিয়াস কত বলে দিয়েছে? এটা 13, জ্যায়ের দৈর্ঘ্য কত বলেছে? 10, তাহলে হাফ করলে কত? 5। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, অতিভুজ 13 আছে, ভূমি 5, তাহলে এই লম্বটুকু চাওয়া হয়েছে। তাহলে উত্তর কত হলো? 12 সেন্টিমিটার। চলো পরের প্রশ্ন, একটা করণী থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে, সূচক ও করণী থেকে। সূচক এটা মাইনাস পাওয়ারে কি হয়? সংখ্যার লবহরের পরিবর্তন হয়। যদি আমরা লিখি 2 এর কিউব কত? 8 লিখবো আমরা, কিন্তু যদি 2 এর পাওয়ার লিখি -3, তাহলে কত লিখতে হবে? 1/8। লেখা হলো 2/3, তার যদি স্কোয়ার করি কত হবে? নিশ্চয়ই স্কোয়ার করলে কত হবে? 4/9, কিন্তু মাইনাস পাওয়ার করলে কত হবে? তাহলে এটা হয়ে যাবে 9/4। এটা জানা ছিল, একটা দেখে না। তাহলে এই পর্যন্ত আমরা জানি যে মাইনাস সাইন থাকলে, পাওয়ারে যদি মাইনাস সাইন থাকে লবহরের পরিবর্তন হবে। তাহলে এখানে লবহর নেই, 125 আছে, মাইনাস সাইন করলে 1/125 হয়ে যাবে। 16 আছে, মাইনাস সাইনটা দিয়ে দিলে কত হয়ে যাবে? 1/16 হয়ে যাবে। আবার তার মাইনাস পাওয়ার আছে, তাহলে ভিতরে মাইনাস পাওয়ার আছে, আবার বাইরেও মাইনাস পাওয়ার আছে। তাহলে মাইনাস পাওয়ার যদি দুবার চার্জ হয়ে যায়, তাহলে মাইনাস মাইনাস ওটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে সেজন্য এই ভিতরের মাইনাস, ঠিক আছে, ভিতরের মাইনাস গুলো বাইরের মাইনাসের সঙ্গে কেটে যাবে, তাহলে এই মাইনাস গুলো অ্যাকচুয়ালি থাকবে না। তাহলে আমরা শুধু করতে হবে 125 এর স্কোয়ার। 125টা কার কিউব? 5 এর কিউব। তাহলে 5 এর কিউবের কি ওটা? স্কোয়ার। ইন্টু 16 মানে কত? 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ার কত? 3/2। আর পুরোটার পাওয়ার কি আছে? পুরোটার পাওয়ার কত আছে? 1/6। আবার বলছি মাইনাসটা কেন কেটে দিলাম? এই মাইনাসটা যখন দেবো 125টা নিচে চলে আসবে, আবার ফাইনালি যখন করবো আবার এই মাইনাসটা যখন আসবে ওটা আবার উল্টে চলে যাবে, তাহলে দুবার উল্টে গেলে সোজা হয়ে যাবে। সেই জন্য মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম। এবারে দেখছি আমরা এখানে 5 এর ক পাওয়ার হলো, 5 এর ক পাওয়ার হলো 6 পাওয়ার, ইন্টু 2 এরও ক পাওয়ার হলো 6 পাওয়ার, তার হোল টু দি পাওয়ার কত আছে? মাইনাস কত? 1/6, সরি 1/6। মাইনাসটা তো কেটে গেছে, তাহলে 5 এর পাওয়ারও 6, 2 এর পাওয়ারও 6, তার মানে ওটা 10 এর পাওয়ার কত হলো? 6। 10 এর পাওয়ার কত? 6। আবার তার পাওয়ার কত আছে? 1/6, 6 কেটে গেল, তাহলে 1 পাওয়ার, তাহলে উত্তর কত হলো? 10। আমরা এটা দেখেই উত্তর বলতে পারতাম, তাহলে আমরা এটা দেখে উত্তর বলতে পারতাম যে কি হবে। যাকে একটু করে দেখালাম, দেখে নাও। পরের কোশ্চেন চলো। এই দেওয়া আছে, এখান থেকে এক্স এর মান বলা হয়েছে, এটা কিসের চিহ্ন? ভ্যারিয়েশন চ্যাপ্টার। এটা এক্স এর সঙ্গে ওয়াই এর সম্পর্ক, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্কের চিহ্ন। তাহলে এক্স এর সঙ্গে ওয়াই সরল অনুপাতে আছে, তার মানে এক্স যদি বাড়ে ওয়াই এর মানটাও বাড়বে, ওয়াই যদি বাড়ে এক্স এর মানটাও বাড়বে। এখানে বলা আছে ওয়াই সমান 8, যখন এক্স সমান 2, ওয়াই সমান 16 হলে এক্স এর মান কত? তাহলে ওয়াই আর এক্স, অঙ্কে বলছে ওয়াই এর মান যখন 8, তখন এক্স এর মান কত? 2। এখন ওয়াই এর মান কত হচ্ছে? 16, তাহলে এক্স এর মান কত হবে? এটা 4। তাহলে 8টা যদি 16 হয়ে যায়, তাহলে 2টা কত হবে? 2টা নিশ্চয়ই 4 হবে। তাহলে আমাদের এক্স এর মান কত হবে? 4। কিন্তু এই চিহ্নটা দেখে যদি কেউ ঘাবড়ে যায় তাহলে অসুবিধে। তাহলে এটা
ভ্যারিয়েশন বা ভেদের চিহ্ন। এটা কিসের চিহ্ন? সরল ভেদ। তার মানে কি এক্স এর সঙ্গে ওয়াই সরল অনুপাতে আছে, যেটা যদি এটা 1/, থাকতো তাহলে ব্যস্ত অনুপাতের সম্পর্ক হতো। চলো পরের প্রশ্ন। সমীকরণে বীজ দুটি সমান হয় তাহলে কে এর মান কত? তার মানে এটাকে মিড টার্ম করলেই হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা স্কোয়ার নাম্বার, এটা একটা স্কোয়ার নাম্বার। তাহলে স্কোয়ার নাম্বার যদি হয় তাহলে এটা 4x কার স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার। এদিকে 9 আছে কার স্কোয়ার, 3x স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর ওপাশে বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে প্লাস হতে পারে বা মাইনাস 2ab দিলে হবে। তাহলে 2 এ বলতে কত 2x আর বি বলতে কত 3। তাহলে এই জায়গাটাতে বসানো আছে 6kx, এখান থেকে কে এর মান বলবো। তাহলে 6kx বলতে, তাহলে 6kx, এই যে 6kx তার জায়গায় আসলে হবে এইটা। তাহলে এটা কি এখানে আছে প্লাস মাইনাস সাইন, তাহলে প্লাস মাইনাস দিতে হবে। 2 দুগুণে 4, 3 4 কত 12x। তাহলে x x কেটে গেল। তাহলে 6k এর মান হচ্ছে 12। তাহলে k এর মান কত হবে? k এর মান হবে প্লাস মাইনাস 2। তাহলে k এর মান কত হবে? প্লাস মাইনাস 2। তাহলে প্লাস 2 অথবা মাইনাস 2। পরের প্রশ্ন। যদি অরুণের আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হয় তবে ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান কত হবে? একটু বানান টান ভুল আছে, একটু অসুবিধে হয়েছে, আমার একটু অসুবিধে, ঠিক আছে। তাহলে আমাদের যদি অরুণের আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হয় তবে ওই বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান বলতে হবে। তাহলে আমরা কোণের যে মানগুলো বলি সেগুলো হচ্ছে, ঠিক আছে, সেগুলো আমরা ডিগ্রিতে প্রকাশ করি, সেক্সাডেসিমাল মেথড, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে করতে বলেছে সার্কুলার মেথড, তার মানে বৃত্তীয় মান বলতে মানে পাই রেডিয়ানে আমাদের মানগুলো প্রকাশ করতে হবে। এখানে দুটো জিনিস জানতে হচ্ছে। প্রথমটা হচ্ছে এই যেটা বৃত্তীয় মান বলেছে সেখানে শুধু মনে রেখো 180 ডিগ্রি, কত 180 ডিগ্রিটাই হচ্ছে পাই, বা পাই অ্যাকচুয়ালি পাই রেডিয়ান বলা হয়। তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। অঙ্কটাতে কি বলেছে একটু দেখি। এই একটা বৃত্ত, বৃত্তের রেডিয়াস কত বলেছে 7 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ আছে, তার সেটা 7 সেন্টিমিটার। আর একটা বৃত্তচাপ, ঠিক আছে, তো ওই বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ। বৃত্তচাপ মানে আর্ক, ইংরেজিতে বলে আর্ক, বাংলায় বলে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপটা যদি আমরা এখান থেকে শুরু করি, মনে করি এখান থেকে এইটা, তাহলে বৃত্তচাপ বলতে আমরা এখান থেকে যদি ধরি তাহলে এখান থেকে এইটা বৃত্তচাপ একটা মনে করলাম। এই যে আর্ক লেংথ, এই আর্ক লেংথটা কত বলা যায় 5.5 সেন্টিমিটার। তাহলে এই আর্ক লেংথে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে সেটা ডিগ্রিতে না, বলতে হবে কিসে, রেডিয়ানে বলতে হবে। সেই রেডিয়ানটা কি বলেছি আমরা, 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান। তাহলে এই বৃত্তের দেখি আমরা পুরো বৃত্তটা কত ডিগ্রি, 360 ডিগ্রি। আর বৃত্তের পরিধির একটা ফর্মুলা আছে, বৃত্তের পরিধির ফর্মুলা তোমরা সবাই জানো নাকি, 2 পাই আর। এটা একটু করে নিচ্ছি, 2 পাই আর বৃত্তের পরিধি। তাহলে 2 মানে 2, পাই মানে কত 22/7, আর এর মান কত বলা হচ্ছে 7। তাহলে করলে কত হচ্ছে 44। তাহলে এই বৃত্তের পরিধি কত 44। বৃত্তের পরিধি যখন 44 সেটা হচ্ছে কত 360 ডিগ্রি। কত ডিগ্রি 360 ডিগ্রি ডিগ্রিতে যদি বলি আমরা। তাহলে 44 সেন্টিমিটার কত, বৃত্তের পরিধি কত 44, তার মানে পুরো বৃত্তটা 360 ডিগ্রি। তাহলে 44 সেন্টিমিটার হলে 360 ডিগ্রি, 5.5 সেন্টিমিটার হলে কত হবে, 5.5 মানে হচ্ছে 11/2। তাহলে এটা হলে কত হবে, 44 যদি 11 হয় তাহলে 4 দ্বারা ভাগ, আবার 2 দ্বারা, তাহলে 8 দ্বারা ভাগ করতে হবে এটাকে। তাহলে 360 কে কত দ্বারা ভাগ করবো, 8 দ্বারা ভাগ করবো। 8 দ্বারা ভাগ করলে কত ডিগ্রি পেলাম 45 ডিগ্রি। তাহলে এই যে এই যে কেন্দ্রে কোণ হচ্ছে কত ডিগ্রি 45 ডিগ্রি। কত ডিগ্রি হয়েছে 45 ডিগ্রি। এটা একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, সেটা এখন প্রয়োগ করছি না কারণ অসুবিধা আছে, সেটা সবাই বুঝতে পারবে না। তাহলে 45 ডিগ্রি সমান কত পাই রেডিয়ান হবে, 180 ডিগ্রি যদি হয় পাই রেডিয়ান, তাহলে 45 ডিগ্রিতে কি হবে, এটা লিখতে হবে 45 পাই রেডিয়ান বাই কত 180। 45 সঙ্গে 180 কাটলে কত হচ্ছে 4, তাহলে উত্তর হলো কত পাই বাই কত 4। তাহলে আমাদের উত্তর কত হলো পাই বাই 4। অঙ্কটা যারা বুঝতে পারবি, অঙ্কটা তো সহজ, অঙ্কটা যারা বুঝতে পারবি তাদের বলা হচ্ছে কোণের বৃত্তীয় মান চাওয়া হচ্ছে, বৃত্তীয় মানে হচ্ছে পাইতে প্রকাশ করতে হবে, 180 ডিগ্রিটা হচ্ছে পাই রেডিয়ান, এটা আমাদের জানতে হচ্ছে। অঙ্কটাতে কি বলেছে সেটা আমরা জানাচ্ছি। এটা বৃত্তের রেডিয়াস কত বলছে 7 সেন্টিমিটার, ব্যাসার্ধ দৈর্ঘ্য, বৃত্তচাপ কত বলছে 5.5, তাহলে এখান থেকে এই পর্যন্ত বৃত্তচাপ নেওয়া হচ্ছে 5.5, এটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ আছে সেটা বলতে হবে। তাহলে পুরো বৃত্তটা যদি আমরা করি, পুরো বৃত্তের পরিধি কত 44 সেন্টিমিটার, তাহলে 44 হলে কত ডিগ্রি 360 ডিগ্রি, 5.5 মানে 11/2 হলে কত 45 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 45 ডিগ্রি সমান কত হবে।
বা আমরা সরাসরি একেবারে আমরা বসাতে পারি। যখন আমরা একটু বুঝে গেছি তাহলে সরাসরি আমরা বসাতে পারি। কিভাবে আমরা বসাচ্ছি সেটা এবার দেখো। যদি আমাদের সবকিছু মনে থাকে নাকি, তাহলে বৃত্তের পরিধি কত হচ্ছে, তাহলে বৃত্তের রেডিয়াস কত বলে দিয়েছে 7, তাহলে পরিধি কত হবে 2πr, তাহলে ওটা আমরা হিসেব করলে পাচ্ছি কত 44, তাই না? তাহলে বৃত্তের পরিধি মানে 44, যেটা 44 সেন্টিমিটার, যেটা সেটাই হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে হচ্ছে 2π রেডিয়ান। 300, ঠিক আছে, পুরো বৃত্ত 360 ডিগ্রি, 360 ডিগ্রি 180 ডিগ্রি 2π রেডিয়ান, তাহলে 360 ডিগ্রি 2π রেডিয়ান, তাহলে 44 সেন্টিমিটার হচ্ছে 2π রেডিয়ান। আমার এখানে থেকে 11/2, তাহলে 44 থেকে 11 করতে গেলে 4 দ্বারা ভাগ করতে হবে, নিচে একটা 2 আছে। তাহলে আমাদের এইটাকে আমাদের 2πটাকে আমাদের কত দ্বারা ভাগ করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 আর 8 কাটে 4 নাকি, তাহলে উত্তর হলো π/, কত 4 রেডিয়ান। তাহলে এভাবে উত্তর পেয়ে যাচ্ছে। তাহলে একটুখানি এগুলো একটু জেনে রাখা, মনে রাখা, তোমরা তো সব পড়ে এসছো। এই একটা অদ্ভুত প্রশ্ন, ঠিক আছে, উত্তর অপশন ইয়েতে হচ্ছে 0.5 বা হাফ, এটা অপশনটা চলে গেছে। এই বহুপদী সংখ্যামালার মাত্রা চাওয়া হয়েছে, এই পলিনোমিয়াল, ডিগ্রি অফ পলিনোমিয়াল, ডিগ্রি অফ পলিনোমিয়াল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অনেকে ভাবছে এই রুট 5-এর মাথায় কত আছে, রুট আছে, তাহলে এই 5-এর পাওয়ার কত, হাফ। উত্তরে তা নয়। অ্যাকচুয়ালি বহুপদী সংখ্যামালায় যে মাত্রা চাওয়া হয়, কার মাত্রা চাওয়া হয়, যেগুলো ভেরিয়েবল আছে তাদের মাত্রা, বাংলায় বলে চল, ইংরেজিতে বলে ভেরিয়েবল। কিছু থাকে কো এফিসিয়েন্ট বা সহগ থাকে, সহগের মাত্রা চাওয়া হয় না, চাওয়া হয় মাত্রা কার থাকে, চল বা ভেরিয়েবলের থাকে। এবারে এই দুটো একটু বুঝে নিই আমরা। আমরা একটা এক্সপ্রেশন লিখলাম নাকি, 5x², ঠিক আছে, মাইনাস 3x প্লাস 2, হ্যাঁ না? এই যে এক্সপ্রেশনটা লিখেছি, এর যে সংখ্যাগুলো লেখা আছে এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। x² কো এফিসিয়েন্ট বা সহগ হচ্ছে 5, আর এই এক্সটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল। এখানে ভ্যারিয়েবল কে, বা ভ্যারিয়েবল বা চল কত হচ্ছে এক্স, আর এই তিনটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তাহলে একটা এক্সপ্রেশনের মধ্যে কি থাকে, একটা কোএফিসিয়েন্ট থাকে, একটা ভেরিয়েবল থাকে। তাহলে কোএফিসিয়েন্ট এখানে দেওয়া আছে কত, √5, তাহলে ভেরিয়েবল আমি ধরে নিলাম মনে করি এক্স, এই ভেরিয়েবলের পাওয়ারটা দেওয়া হয়েছে। তাহলে আমরা এই √5, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, সঙ্গে আমরা কি দিলাম, এখানে ভেরিয়েবল কি রাখলাম, একটা x y z যাও একটা রাখতে পারি, তাহলে এক্স রাখলাম। এইটার ভ্যালু কত হয়েছে বলেছে √5। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান নিশ্চয়ই 1। তাহলে এক্স এর মান যদি 1 হয়, তাহলে উত্তরে যেটা আছে এক্স এর মাত্রা বা পাওয়ার কত, এখানে পাওয়ারটা কত ছিল সেটা বলতে হবে। এক্স এর কি পাওয়ার দিলে এখানে মানটা কত হবে, 1। তাহলে আমরা জানি কারোর মাথায় যদি 0 দেওয়া হয় তবেই হবে 1। তাহলে এই জিজ্ঞাসার মান কত হবে, তাহলে এক্স এর পাওয়ার 0 দিলেই তবে কত হবে, 1। তাহলে আমাদের এক্স এর পাওয়ার কত, 0। তাহলে আমাদের এখানে এই সংখ্যামালার মাত্রা হচ্ছে কত, 0। এখানে কিন্তু মনে রাখতে হবে এইটার পাওয়ার চাওয়া হয়, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ, এর পাওয়ার জানতে চাওয়া হয় না, পাওয়ার জানতে চাওয়া হয় ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, এক্স ওয়াই জেড এ বি সি ডি যা থাকে সেটাই হচ্ছে ভেরিয়েবল। পরের প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় দূরত্ব কত হবে। তাহলে এক্সটার্নালি যদি টাচ করে, তাহলে ডি এর ভ্যালু, এক্সটার্নালি যদি টাচ করে ডি এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এখানে ডি ক্যাপিটাল আর কত বলা হচ্ছে 5 সেন্টিমিটার, স্মল আর কত বলা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে ডি এর ভ্যালু কত হবে 8। এই বহিঃস্পর্শ এক্সটার্নালি যদি টাচ করে, এক্সটার্নালি যদি টাচ করে বা বহিঃস্পর্শ যদি করে, তাহলে ডি এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। অনেকে বলছে স্যার এসব তো আমরা ভুলে গেছি, এসব তো আমাদের মনে নেই, কি করে পারবো। একটু বিষয়টা দেখে নাও, তাহলে তোমরা অতি সহজে পেরে যাবে, ঠিক আছে। দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় দূরত্ব কত। তাহলে এখানে একটা বৃত্ত আঁকলাম, পাশে আর একটা বৃত্ত আঁকলাম, বহিঃস্পর্শ করে মানে এক্সটার্নালি টাচ করে। তাহলে এখানে একটা যে বৃত্ত আছে তার কেন্দ্র মনে করো ও, আর এখানে একটা বৃত্ত তার কেন্দ্র মনে করো পি। তাহলে এটা রেডিয়াস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হবে, যেটার মান কত বলছে 5, আর এইটা রেডিয়াস এখান থেকে এই পর্যন্ত হবে কত বলা হচ্ছে 3। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের কেন্দ্রের দূরত্ব কত হবে, 5-এর সঙ্গে 3 যোগ করে কত হবে 8। তাহলে সেজন্য বলছিলাম যদি বৃত্ত দুটি বহিঃস্পর্শ করে, তাহলে এই ডিস্টেন্সের ফর্মুলা কি বলা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে আমাদের এখানে একটা 5, একটা কত 3, তাহলে বৃত্তের কেন্দ্র দুটির দূরত্ব কত হচ্ছে 8 সেন্টিমিটার। নিশ্চয়ই কঠিন প্রশ্ন নয়। পরের প্রশ্ন দেখো, 2 cos 3 থিটার মান 1, তাহলে থিটার মান কত হবে, ঠিক আছে। অনেকে এইগুলো দেখে ভয় পায়, ভয় পাওয়ার তো কিছু কারণ নেই, সহজ প্রশ্ন।
একটুখানি এগুলো নিয়ে একটু চর্চা করে গেলে, যারা এগুলো থেকে অনেক দূরে চলে গেছো, এ কদিন একটুখানি দেখে যাও, তাহলে পরীক্ষায় অসুবিধা হবে না। তাহলে লেখা আছে টু কস থিটা, টু কস থ্রি থিটা, সরি থ্রি থিটা, থিটার মান কত বলা আছে 1। তাহলে আমাদের কস থ্রি থিটার মান কি হবে? তাহলে দুইটা উপাশে গেলে কত হবে? হাফ। হাফ মানে হচ্ছে কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। হাফ মানে কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, কস মানে কোনটা বাই কোনটা? এই হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনিউস। তাহলে বেস বাই হাইপোটেনিউস নাকি? বেস বাই কি? হাইপোটেনিউস। এইটার মান কত হচ্ছে 1 আর এটা 2। তাহলে এটা 1 এটা 2 কখন হবে? যখন এখানকার কোণের মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে হাফ মানে হচ্ছে কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা একটুখানি মনে রাখতে পারলে বা একটু এঁকে নিতে পারলে হবে। তাহলে আমাদের কস থ্রি থিটার মান কত? কস 60 ডিগ্রি। তার মানে থ্রি থিটার মান কত? 60 ডিগ্রি। থ্রি থিটার মান কত পেয়েছি আমরা? 60 ডিগ্রি। তাহলে এক্স এর থিটার মান কত হবে? থিটার মান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে উত্তর কত হলো? অপশন সি। তাহলে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম, আরো কিছু প্রশ্ন আশা করছি তোমাদেরকে এর মধ্যে আমরা দিতে পারবো। ঠিক আছে, এগুলোকে নিয়ে একটু এই একটা দুটো দিন এগুলো একটু দেখে যাও। পরীক্ষার হলে যদি এই ধরনের কিছু প্রশ্ন থাকতে পারে, যদি থাকে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে প্রশ্নগুলো দেখে নিলে। ঠিক আছে, ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই করে এটাকে সাবস্ক্রাইব করো, পরপর ভিডিওগুলো তোমরা পেতে থাকবে, অন্য বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, তাহলে আমার ভালো লাগবে। ঠিক আছে, তোমাদের জন্য অনেক রইল শুভকামনা। তোমরা ভালো করে পরীক্ষা দাও, পরের ভিডিওগুলো ফলো করো।